আসসালামু আলাইকুম। এইটার বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা রহমান। প্রথমে জানিয়ে দিচ্ছি ইউসিবি সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূস পদ আঁকড়ে থাকতে চান না, সম্মানজনক বিদায় চান আদালতে আইনজীবীরা। রিটের শুনানি চলবে কালও। ইউনূস প্রতিহিংসার শিকার, মন্তব্য খালেদা জিয়ার। লিবিয়া থেকে উদ্ধার করে আনার সময় গ্রিসে জাহাজ থেকে সমুদ্রে লাফিয়ে পড়ে নিহত অন্তত ৩ বাংলাদেশি, গুরুতর আহত ২৯ জন, নিখোঁজ ১৮। ছাত্র নিহত হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রণক্ষেত্র, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর। 111 ষড়যন্ত্রের সাথে জড়িতরা এখনো দলের মধ্যে সক্রিয়, তারা নানাভাবে পুরস্কৃত হচ্ছে, অভিযোগ বিএনপি নেতাদের। এবং বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ রানের নাটকীয় জয় ইংল্যান্ডের। আয়ারল্যান্ডের দেয়া ২০৮ রানের টার্গেটে ব্যাট করছে ভারত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিয়েই গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন ড মোহাম্মদ ইউনূস। অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানিতে ড ইউনূসের আইনজীবীরা এ তথ্য তুলে ধরেন। তারা বলেন, ড ইউনূস পদ আঁকড়ে থাকতে চান না, সম্মানজনক বিদায় চান। পরে বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ আগামীকাল দুপুর ২টা পর্যন্ত শুনানি মুলতবি করেন। আলমগীর স্বপনের রিপোর্ট। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৯ পরিচালক ও তার নিজের করা রিট আবেদনের আদেশ শুনতে হাইকোর্টে আসেন ড মোহাম্মদ ইউনূস ও রিট আবেদনকারীরা। তবে আদালত আদেশের দিন রোববার নির্ধারণ করলেও ড ইউনূসের আইনজীবীরা সম্পূরক কাগজপত্র দিয়ে শুনানির আবেদন করলে আদালত এর ব্যাখ্যা চান। এ সময় ড ইউনূসের আইনজীবীরা বলেন, বাংলাদেশ ব্যাংক প্রতি বছর প্রতিষ্ঠানটি পরিদর্শন ও নিরীক্ষা করলেও তখন নিয়োগের অনুমোদন নিয়ে প্রশ্ন তোলা হয়নি। এছাড়া ৬০ বছরের বয়সসীমা গ্রামীণ ব্যাংকের কর্মচারী ও কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য, ব্যবস্থাপনা পরিচালকের জন্য নয়। আর ১৯৯০ সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়েই তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে তারা আদালতকে জানান। নিয়োগের পূর্ব অনুমোদনের প্রয়োজন আছে। ডক্টর ইউনূস সাহেবের অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট পূর্ব অনুমোদন নিয়ে হয়েছে। অব্যাহতি দেওয়ার মালিক বোর্ড, নিয়োগ দেওয়ার মালিক বোর্ড, সরানোর মালিক বোর্ড, বাদ দেওয়ার মালিক বোর্ড, রিলিভ করারও মালিক বোর্ড। বাংলাদেশ ব্যাংকের এই ক্ষমতাটা নাই। আইনজীবীরা গত বছরের ১৫ মার্চ অর্থমন্ত্রীকে দেয়া ড মোহাম্মদ ইউনূসের হাতে লেখা চিঠিও আদালতে তুলে ধরেন। এ সময় তারা বলেন, শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ যে প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের সম্মান নিয়ে এসেছেন, সেখান থেকে তিনি অসম্মানজনকভাবে বিদায় চান না। প্রধানমন্ত্রীর সাথে ড ইউনূসের দ্বন্দ্বের বিষয়টিও অপপ্রচার বলে তারা আদালতকে জানান। সরকারের সাথে ইউনূস সাহেবের, সরকারের সাথে ইউনূস সাহেবের কেন ভাব দেখাতে ওই যে প্রধানমন্ত্রী। বুধবার বাংলাদেশ ব্যাংক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অপসারণ করে চিঠি দেয়। এর বিরুদ্ধে বৃহস্পতিবার তিনি রিট মামলা করলে এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন বলে আদালত থেকে জানানো হয়। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সরকারের উচ্চ পদের কয়েকজন ব্যক্তির ঈর্ষা পরায়ণতার কারণে ড মোহাম্মদ ইউনূস অন্যায় ও অসৌজন্য আচরণের শিকার হয়েছেন বলে মনে করেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড ইউনূসকে সরিয়ে দেওয়ার বেগম জিয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, সরকার সুপরিকল্পিতভাবে ড ইউনূসের মতো নন্দিত ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তির চরিত্র হননের জন্য অনেকদিন আগে থেকেই ষড়যন্ত্র করছে। হঠাৎ করে গ্রামীণ ব্যাংক থেকে তাকে সরিয়ে দিয়ে সরকার সেই ষড়যন্ত্রকে বাস্তবায়িত করেছে। বেগম জিয়া বলেন, ক্ষমতাসীনরা ধরাকে সরাগান করছে, তাই তাদের কাছে কোন সম্মানিত নাগরিকের মর্যাদা ও সুনাম নিরাপদ থাকছে না। সরকারের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে বিবেকবানদের এগিয়ে আসার আহ্বান জানান বিরোধী দলীয় নেত্রী। লিবিয়া থেকে উদ্ধার করে আনার সময় গ্রিসের সৌদা বন্দরের জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে অন্তত ৩ বাংলাদেশি নিহত হয়েছে, তবে তাদের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় গুরুতর আহত হয় আরও ২৯ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৮ জন। এদিকে লিবিয়া থেকে এ পর্যন্ত ৩,৯৯৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওদিকে লিবিয়া সরকার সমর্থক ও বিরোধীদের মধ্যে তুমুল লড়াই চলার পাশাপাশি শুরু হয়েছে দাবি পাল্টা দাবি খেলা। বিস্তারিত জানাচ্ছেন কঙ্কন নাগ। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ছেড়ে আসা আয়োনিয়ান কিং নামের জাহাজটি
50 বাংলাদেশি সহ প্রায় 1300 যাত্রী নিয়ে গ্রিসের ক্রেট দ্বীপের সৌদা বন্দরে পৌঁছায়। তবে বন্দর থেকে আবারও রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেন বাংলাদেশি নাগরিকরা। বন্দরের কোস্টগার্ড সদস্যরা সাগরে নেমে 3 জনের মৃতদেহ ও 31 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সম্ভবত দেশে ফিরে না আসতেই বাংলাদেশি নাগরিকরা জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। আনুমানিক 50 জন যাত্রী সাগরে ঝাঁপ দেয়। আমরা 31 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনো অন্তত 18 জন নিখোঁজ রয়েছে। আমরা নিখোঁজদের খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। এদিকে লিবিয়ার ভেতরে সরকার সমর্থক ও বিরোধীদের মধ্যে লড়াইয়ের তীব্রতা বাড়ার পাশাপাশি শুরু হয়েছে দাবি পাল্টা দাবির খেলা। গাদ্দাফি সমর্থক সেনারা এরই মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করলেও স্থানীয় বাসিন্দা ও বিদ্রোহীদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে এসব দাবি ভিত্তিহীন। পূর্বাঞ্চলের অধিকাংশ জায়গায় কর্তৃত্ব প্রতিষ্ঠার পর এবার রাজধানী ত্রিপোলির দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। তবে ত্রিপোলি এখনো গাদ্দাফি সমর্থকদের দখলে রয়েছে। অন্যদিকে খাদ্য ও চিকিৎসা সংকট তীব্র আকার ধারণ করায় তিউনিসিয়া সীমান্তে শরণার্থী ক্যাম্পগুলোর পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। কঙ্কর নাগ, এটিএন বাংলা। পরিবহন শ্রমিকদের সাথে সংঘর্ষে আহত এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের সাথে প্রায় 4 ঘণ্টার এই সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাহবাগ এলাকায় অর্ধ শতাধিক গাড়ি ভাঙচুর করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরিফিন সিদ্দিক জানিয়েছেন, রেজওয়ানের মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হবে, আর এ ঘটনায় তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। রাহাত মিনহাজের রিপোর্ট। আরবি বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র রেজওয়ানের অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে না পেরে তার সহপাঠীরা রোববার সকাল 11টার দিকে শাহবাগ এলাকায় বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা নির্বিচারে গাড়ি ভাঙচুর করে ও একটি বাসে আগুন দেয়। এতে বাধা দিলে পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলা এই সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। শনিবার রাতে মতিঝিলে পরিবহন শ্রমিকদের সাথে সংঘর্ষে আহত রেজওয়ান হাসপাতালে মারা যান। এফ রহমান হলের আবাসিক ছাত্র রেজওয়ানের সহপাঠীদের দাবি, রেজওয়ানের মৃত্যুর কারণ জানতে কোনো ব্যবস্থাই নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা হবার কথা থাকলেও তা বাতিল করা হয়। সংঘর্ষ শুরুর 1 ঘণ্টা পর শাহবাগের পরিস্থিতির নিয়ন্ত্রণে আসলেও নীলক্ষেত মোড়ে থেমে থেমে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ চলতে থাকে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানো গ্যাস নিক্ষেপ করে। দুপুর 2:30 পর্যন্ত চলা এই সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। ওনাকে কালকে যেভাবে নৃশংসভাবে মারছে, মেরে এবং গাড়ির নিচে ফেলে দিয়েছে, যাতে প্রমাণ হয় যে এটা হলো অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর এই কাজগুলো আবু বকরকে যেভাবে চুরি করে লাশ গুম করে বাড়িতে নিয়ে গেছে, এইভাবে আমাদের প্রক্টর স্যার আজকে এইভাবে নিয়ে গেছে। আমাদের ইচ্ছা, আমাদের বড় ভাই, আমরা একটু জানাজা পড়তে চাচ্ছি। আমাদের খালি এইটা আসা, আমরা খালি প্রক্টর স্যারের কাছে এইটা চাচ্ছি যে আমাদের জন্য জানাজাটা পড়তে পারি। এদিকে এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জরুরি বৈঠক শেষে উপাচার্য জানান, রেজওয়ানের মৃত্যুর ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া তার পরিবারকে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বহিরাগতরা জড়িত আছে বলে দাবি করেছেন তিনি। কোন পরিস্থিতিতে আমাদের এই ছাত্রটি মতিঝিলে ট্রাকের নিচে চাপা পড়েছে, আমরা অতি দ্রুত একটু উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করছি। বিশ্ববিদ্যালয়ের যে পরিবহনের গাড়ি যেখানে ছাত্রীরা ভিতরে ছিল, সেই গাড়ির গ্লাস ভাঙচুর করেছে এবং একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। আমি নিশ্চিত যে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারে না। সংঘর্ষ থামলেও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর নিহত রেজওয়ানের মরদেহ পাঠানো হয়েছে তার গ্রামের বাড়ি বরিশালের পলাশপুরে। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা।
111 এর ষড়যন্ত্রের সাথে জড়িতরা এখনো বিএনপির মধ্যে সক্রিয় আছে এবং তারা নানাভাবে পুরস্কৃত হচ্ছে। মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণের আলোচনা সভায় বিএনপি নেতারা এই অভিযোগ করেন। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে নীতি নির্ধারক নেতারা আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও ইলেকট্রনিক ভোটিং পদ্ধতির নামে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। জানাচ্ছেন মইনুল আহসান। আলোচিত 111-এর পর 2007 সালের 7 মার্চ নানা অভিযোগে গ্রেফতার হন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। বর্তমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দির 4 বছর পূর্তিতে আলোচনা সভায় নেতারা বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করাই ছিল 111-এর উদ্দেশ্য। তারেক রহমান 111-এর সবচেয়ে বড় শিকার দাবি করে বিএনপি স্থায়ী কমিটির 2 সদস্য বলেন, ব্যক্তি স্বার্থে দলের কিছু নেতা সে সময় ষড়যন্ত্রকারীদের সহায়তা করেছিলেন, যারা এখনো দলের ভেতর সক্রিয়। বিভিন্ন পদ পদবি নিয়ে সুযোগ সুবিধা ভোগ করেছে, মোটা তাজা হয়েছে। এরপর 1-11 সময় তাদের সঙ্গে হাত মিলিয়েছে। আমার ঘরে যারা অপরাধ করলো তাদের বিচার কে করবে, কবে হবে, কিভাবে হবে? তারা কেন পুরস্কৃত হচ্ছে আজকে দলের মধ্যে? কেউ যদি খারাপ থেকে ভালো হতে চায় তাকে ভালো হতে দেওয়াই ভালো। তবে খেয়ালও রাখতে হবে যে অতীতের যে অভ্যাস, বাংলা কথায় খাইছিল, এটা পরিবর্তন কতটুকু হয়। মঞ্চে উপস্থিত থাকলেও বেগম জিয়া ছিলেন শ্রোতা। তার উপস্থিতিতে নেতারা তারেক রহমানের প্রশংসার প্রতিযোগিতায় নামেন। তারেক রহমান যে রাজনীতিকে ধারণ করেন, সেই রাজনীতি এই দেশের মানুষের হৃদয়ের রাজনীতি। তারেক রহমান দেশকে ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন। তারেক রহমান আসবে ইনশাআল্লাহ, এই দেশের ভবিষ্যতের নেতৃত্ব তিনি গ্রহণ করবেন। বর্তমান সরকারের 2 বছরের সমালোচনা করে বিএনপি নেতারা আরো বলেন, আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত, এখন তৈরি করতে হবে নিজেদের। তারা এখন বলছে যে কেয়ারটেকার গভর্নমেন্টের দরকার নেই, কারণ তারা জানে যে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হলে তারা তাদের ভরাডুবি হবে। ব্যক্তি স্বার্থ আর বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন বক্তারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিশ্বকাপ প্রতিদিন। বিশ্বকাপ ক্রিকেটের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 6 রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল ইংল্যান্ড। রোমাঞ্চকর ম্যাচের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ইংলিশরা, কিন্তু জোনাথন ট্রট ও রবি বোপারার হাফ সেঞ্চুরিতে 171 রান তোলে তারা। জবাবে ভালো সূচনা করে জয়ের কাছাকাছি পৌঁছেও দ্রুত উইকেট খুঁয়ে এবারের বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পায় প্রোটিয়াসরা। রিপোর্ট হান্নান খানের। মোহালিতে বিশ্বকাপ ক্রিকেটের এগিয়ে যাওয়া ম্যাচে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়া ইংলিশদের প্রথম ওভারেই ধাক্কা দেন রোবেন পিটারসন। দলের 3 রানে 2 উইকেট তুলে নিয়ে ইংলিশদের ব্যাকফুটে ফেলে দেন তিনি। ইয়ান বেলকে সফল হতে দেননি পিটারসন। চতুর্থ উইকেটে জোনাথন ট্রট ও রবি বোপারা শক্ত হাতে ব্যাট করে দলের স্কোর এগিয়ে নেন। হাফ সেঞ্চুরি করার পর আর বেশি দূর এগোতে পারেননি ট্রট, তাকে 52 রানে ফিরিয়ে দিয়ে 99 রানের জুটি ভাঙেন ইমরান তাহির। লড়ে যান রবি বোপারা একাই। 60 রান করা বোপারাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মার্কেল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লে ইংল্যান্ড 171 রানে অল আউট হয়। জবাবে অধিনায়ক গ্রাহাম স্মিথ ও হাশিম আমলা ওপেনিং জুটিতে 63 রান তুলে দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন। 22 রানে স্মিথকে ফেরান সোয়ান। হাশিম আমলাকে 42 রানে স্টুয়ার্ট ব্রড সাজঘরে ফেরালে ম্যাচের ভাগ্য ঝুঁকে পড়ে স্ট্রাউসদের দিকেই। ব্রডের আগুনে বোলিংয়ে প্রোটিয়ারা পথ হারালে শেষ পর্যন্ত 165 রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। লো স্কোরিং ম্যাচে 6 রানে দারুণ এক জয় পায় ইংল্যান্ড। হান্নান খান, এটিএন বাংলা। বিশ্বকাপ ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য 208 রানে টার্গেটে ব্যাট করছে স্বাগতিক ভারত। বেঙ্গালুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম ওভারে পল স্টার্লিংকে প্যাভিলিয়নে ফেরান জহির খান। তৃতীয় ওভারে জহিরের দ্বিতীয় শিকার এড জয়েস। তৃতীয় উইকেটে অধিনায়ক পোর্টারফিল্ড ও নেল ওব্রায়ান দলের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ 113 রান যোগ করেন।
নেইল ওব্রায়েন 46 রানে আউট হলে পোর্টারফিল্ড বিশ্বকাপের দ্বিতীয় 50 তুলে নেন। হার্ড হিটার যুবরাজ বল হাতে কারিশমা দেখান। ব্যক্তিগত 75-এ পোর্টারফিল্ডকে সাজঘরে পাঠান যুবরাজ। এরপর আইরিশদের আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি তিনি। 31 রানে 5 উইকেট তুলে নিয়ে যুবরাজ 207 রানে থামান আইরিশদের ইনিংস। জবাব দিতে নেমে দলীয় 24 রানে ওপেনার সেহবাগ ও গম্ভীর আউট হলে কিছুটা চাপে পড়ে ভারত। এরপর বিরাট কোহলিকে নিয়ে টেন্ডুলকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় বেশি দূর এগোতে পারেননি। এই জুটি 63 রান যোগ করে। টেন্ডুলকার 38 ও কোহলি 34 করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ 5 উইকেটে 188 রান। শিক্ষা যেন কোনোভাবেই পণ্যে পরিণত না হয়, জাতির বৃহত্তর স্বার্থে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। একই সাথে পুঁথি সর্বস্ব বিদ্যার পাশাপাশি জীবন ও জগৎ ঘনিষ্ঠ জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব দেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 10ম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হাতে কলমে শিক্ষাকে বাধ্যতামূলক করার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.শ. আরেফিন সিদ্দিক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ শরীফ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়া অঞ্চল কর্তৃপক্ষ বেবজার 31তম গভর্নিং বডি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে আয়োজিত এই সভায় বেবজার কার্যক্রম, অগ্রগতি এবং দেশের ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। অর্থমন্ত্রী, বাণিজ্য, শিল্প, স্বরাষ্ট্র, পাট, বস্ত্র এবং শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী সহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ সময় উপস্থিত ছিলেন। এবার আসছে 5,000 কোটি টাকার একটি মিউচুয়াল ফান্ড। সরকারি বিনিয়োগ সংস্থা আইসিবির নেতৃত্বে মোট 8টি সরকারি প্রতিষ্ঠান চাঁদা দিয়ে প্রাথমিকভাবে এই ফান্ড তৈরি করবে। তবে বেসরকারি যে কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও এতে অংশ নিতে পারবে। ফান্ডটি প্রায় অর্ধেকই বিনিয়োগ করা হবে ভালো মৌলভিত্তিক শেয়ারে। আইসিবির সাথে সরকারি 8টি প্রতিষ্ঠানের দীর্ঘ বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। আরো জানাচ্ছেন মোর্শেদ আলম। শেয়ার বাজারে এখন আছে 33টি মিউচুয়াল ফান্ড। যদিও এসব ফান্ডের ব্যবস্থাপকদের বিরুদ্ধে নানা মহল থেকেই অভিযোগ তোলা হচ্ছে, বাজারে অনেক ভালো মৌলভিত্তির শেয়ারের চলতি বাজার দর অনেক পড়ে গেলেও তারা বসে আছেন হাত পা গুটিয়ে। ফলে বাজার স্থিতিশীল হচ্ছে না। পরিস্থিতি মোকাবেলায় প্রথমে সরকারি কয়েকটি প্রতিষ্ঠানকে দিয়ে শেয়ার কেনানোর উদ্যোগ নেয় সরকার। তারপরও ভালো ফল পাওয়া যায়নি। তাই সরকারি নির্দেশে সরকারি 8 প্রতিষ্ঠান জোট বেঁধে বাজারে আনছে নতুন একটি মিউচুয়াল ফান্ড। এজন্য গঠন করা হচ্ছে বাংলাদেশ ফান্ড নামের একটি তহবিল, যার নেতৃত্বে থাকছে আইসিবি। আইসিবি বলছে এই ফান্ডের ধরন হবে খানিকটা আলাদা। আমরা এটাকে বাংলাদেশ ফান্ড নাম দিয়েছি। মূলত এটা একটা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড হবে। তবে আমাদের যে সব ট্র্যাডিশনাল মিউচুয়াল ফান্ড আছে সেটা থেকে একটু এক্সেপশন এখানে করা হয়েছে। আপাতত এটা 50% আমরা মানি মার্কেট ইনভেস্টমেন্টে করতে চাচ্ছি, 50% আমরা ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট করব। ইনিশিয়ালি 5,000 কোটি টাকা। এটা যেহেতু ওপেন এন্ড থাকবে, এটা গ্রাজুয়ালি এটা বাড়তে পারে। ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখেছি যে অলমোস্ট 50% তারা ইনকাম করেছে থ্রু দিস সেকেন্ডারি মার্কেট, থ্রু দিস স্টক এক্সচেঞ্জ। কাজেই তাদের এখানে একটা মৌলিক এবং নৈতিক দায়িত্ব এখানে এই মার্কেটে তাদের পার্টিসিপেট করা। আইসিবির ব্যবস্থাপনা পরিচালক জানান, বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই ফান্ডের আওতায় আনতে চিঠি পাঠানো হবে শিগগিরই। এদিকে রোববার লেনদেনের প্রথম 2.5 ঘন্টা ধরে ঢাকার বাজারে সাধারণ মূল্যসূচকের ব্যাপক ওঠানামা থাকলেও আইসিবির এই ফান্ড গঠনের খবরে 40 মিনিটেই সূচক বেড়ে যায় 140 পয়েন্ট। এদিন হাতবদল হওয়া 249টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 212টির, কমেছে 37টির, আর 3টি ছিল অপরিবর্তিত। দিন শেষে ঢাকায় লেনদেন হয়েছে 564 কোটি টাকা। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন গ্রীষ্মের রাজধানীর সব স্থানে পানির সরবরাহ নিশ্চিত করতে না পারলেও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। শিগগিরই পানির নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান। তবে লোডশেডিং না হলে গত বছরের তুলনায় এবছর নগরীতে পানির সংকট খানিকটা কম হবে বলেও আশাবাদী তিনি। মাহফুজ মেশুর রিপোর্ট। গ্রীষ্মকাল, বিশেষ করে মধ্য এপ্রিল থেকেই রাজধানীতে পানির জন্য এই হাহাকার নতুন কিছু নয়। ওয়াসার হিসেবে গত বছর শুষ্ক মৌসুমে দৈনিক গড় উৎপাদন ছিল 180 কোটি লিটার, আর বিপরীতে চাহিদা ছিল 210 কোটি লিটার। তবে বিদ্যুৎ সংকট চরমে থাকায় এই উৎপাদন ব্যাহত হয়েছে বারবারই। আর এবছর রাজধানীতে পানির চাহিদা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 220 কোটি লিটারে। যদিও উৎপাদনের লক্ষ্যমাত্রা 210 কোটি লিটারের বেশি নয়, তবে এই উৎপাদনও নির্ভর করছে বিদ্যুতের উপর।
তাই এবছরও শুষ্ক মৌসুমে সব নাগরিক পানি পাবে কিনা তার কোনো নিশ্চয়তা দিতে পারছে না ঢাকা ওয়াসা। এই মুহূর্তে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি এবং চাহিদার ভিতরে ফারাক কিন্তু খুব একটা নাই, কিন্তু আমাদের সমস্যা দেখা দেয় যখন ড্রাই সিজনে লোডশেডিং হয়। গত এক বছরে আমরা অনেকগুলো পাম্পে দ্বৈত কানেকশন দিয়েছি, তার সংখ্যা 100-র বেশি। আশা করছি আমরা গতবারের তুলনায় সমস্যা কম হবে। কর্তৃপক্ষ বলছে বিশ্বের যে কোনো দেশের তুলনায় ওয়াসার পানির দাম অনেক কম। প্রতি 1000 লিটার পানি ঢাকাবাসী কেনে 6 টাকা 34 পয়সায়, বিপরীতে এর উৎপাদন খরচ হয় প্রায় 10 টাকা। তাই এবার প্রতি 1000 লিটার পানির দাম কমপক্ষে 8 টাকা করতে যাচ্ছে ঢাকা ওয়াসা। ওয়াসা বোর্ড প্রতি বছর শতকরা 5 ভাগ পানির মূল্য বৃদ্ধি করে এবং এটা বোর্ডের অথরিটির ভিতরে আছে, কিন্তু আমরা চাচ্ছি এইভাবে বৃদ্ধি করে আমরা কিন্তু প্রোডাকশন মূল্য কখনোই ধরতে পারবো না। সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 5% বাড়াবো, তাতে আমাদের 7 টাকা মতো আসবে। তার সাথে আমরা আরো 1 টাকা বাড়াই এবছর 8 টাকা করতে চাই। একই সাথে ওয়াসাকে কেবল সেবামূলক নয়, লাভজনক বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। মাহফুজ মিশু, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক শিশু সম্প্রচার দিবস উপলক্ষে বৈষম্য পেরিয়ে নামের নতুন ডকুড্রামা তৈরি করেছে এটিএন বাংলা। ইউনিসেফের ঘোষণা অনুযায়ী প্রতি বছর মার্চ মাসের প্রথম রোববার আন্তর্জাতিক শিশু সম্প্রচার দিবস পালিত হয়ে থাকে। এবারের প্রতিপাদ্য বয়েজ আর গার্লস আর। এটিএন বাংলার শিশু কিশোরদের অনুষ্ঠান আমরা করব জয়ের সদস্যদের নির্মিত বৈষম্য পেরিয়ে ডকুড্রামার মাধ্যমে ছেলে এবং মেয়ে সন্তানের মধ্যে বৈষম্য না রাখার বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। আজ রাত 11টায় এটিএন বাংলায় এই ডকুড্রামাটি দেখানো হবে। 2004 সালে এটিএন বাংলার আমরা করব জয় অনুষ্ঠানের শিশু কিশোরদের নির্মিত আমরাও পারি অনুষ্ঠান আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড লাভ করে। এছাড়া 2006 সাল থেকে 2010 সাল পর্যন্ত টানা 5 বার আইসিডিবি রিজিওনাল পুরস্কার লাভ করে এটিএন বাংলা। আফতাব গ্রুপ অর্থ সংবাদ। দেশের 7 জন রপ্তানিকারককে ট্রফি ও 100 জনকে ক্রেস্ট দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। এ সময় সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান সুলতান আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রপ্তানিকারকরা উপস্থিত ছিলেন। ওরাল ডেন্টিস্ট্রি দিবস উপলক্ষে সকালে রাজধানীতে একটি র্যালি করা হয়। জেনেভাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে আয়োজিত র্যালিটি মিরপুর 10 নম্বর গোল চক্কর থেকে শুরু হয়ে মিরপুর 14 নম্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশ নেন। মেটলাইফ আলিকো আন্তর্জাতিক সংবাদ। তাইওয়ানের তাইচুং শহরে একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 9 জন। এলইডি লাইট থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার ফলে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন তাইচুং শহরের দমকল বাহিনীর প্রধান। আগুন লাগার পর সিঁড়ি দিয়ে নামার সময় হুড়োহুড়ির কারণে হতাহতের সংখ্যা বেড়েছে বলেও জানান তিনি। চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে গত 18 জানুয়ারি ম্যাক কর্পোরেশনের প্রণাম নামের একটি জাহাজ ভাঙার সময় বিস্ফোরণে নিহত 4 শ্রমিকের প্রত্যেকের পরিবারকে আগামী 15 দিনের মধ্যে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেই সাথে নিহতদের পরিবারের একজন সদস্যকে স্থায়ীভাবে চাকরি দিতেও ম্যাক কর্পোরেশনকে নির্দেশ দেয় আদালত। এছাড়া ওই ঘটনায় গুরুতর আহত অপর শ্রমিককে 6 মাসের অগ্রিম বেতন সহ যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করতেও নির্দেশ দেওয়া হয়। বিচারপতি একেএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের ডিভিশন বেঞ্চ এই আদেশ দিয়েছেন।
দেশের বরেণ্য শিল্পীদের শিল্পকর্ম নিয়ে বই প্রকাশের জন্য ইতালির প্রকাশনা সংস্থা স্কিরা ও বেঙ্গল ফাউন্ডেশনের মধ্যে 10 বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের ও স্কিরার পক্ষে সংস্থার ইন্টারন্যাশনাল কমিশনস এডিটর মিস রোজা মারিয়া ফালভো এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই বই প্রকাশিত হলে তা বিশ্বব্যাপী প্রচার করবে আন্তর্জাতিক পুস্তক পরিবেশক রিচোলি এবং টেমসন হাডসন। অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রদূত জর্জিও গুইলিয়েলমিনো, ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ফজলে হাসান আবেদ এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের অপ্রত্যাশিত পারফরম্যান্সের সমর্থকদের চেয়েও বেশি হতাশ বাংলাদেশের ক্রিকেটাররা। তাই দলের সবাই সামনের ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ। চট্টগ্রামে বাংলাদেশ দলের অনুশীলন শেষে কোচ জেমি সিডন্স এসব কথা জানান। তিনি বলেন, ভক্তদের অকুণ্ঠ সমর্থন গত 1 বছরে দলের পারফরম্যান্সকে আরও সমৃদ্ধ করেছে। তবে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে শোচনীয় হারের পর আর সবার মতো দলের কেউই এমন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে প্রস্তুত ছিল না। তাই জয় বা ভালো খেলেই এই অবস্থা কাটিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে চান ক্রিকেটাররা। 11 মার্চ বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিকরা। Devastated. Everyone's still a little bit shell-shocked. I think a little bit devastated, very embarrassed by the performance, disappointed for the public, but most importantly, it's a World Cup. We needed to play good cricket. সাবেক ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান অশোভন আচরণ করছেন বলে মনে করছেন সাবেক অধিনায়করা। বিশ্বকাপ চলাকালে সাকিব সাংবাদিকদের কাছে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেন। এই অবস্থায় দলের পারফরম্যান্স নিম্নমুখী হওয়ায় বইছে সমালোচনার ঝড়। তৌসিয়া ইসলামের রিপোর্ট। এতজন ব্যাটসম্যান এত বাজেভাবে একদিনে আউট হলেন, কোন মনস্তাত্ত্বিক সমস্যা ছিল? এখন আউট হয়ে গেলে ভালো হবে টিমের জন্য। আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়কের কাছে কারণ জানতে চাইলে এমনই ব্যাখ্যা ছিল তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে তার প্রতিপক্ষ বোলারদেরকে খেলা নিয়ে পরিকল্পনার কথা জানতে চাওয়া হলে সাকিব জানান, বাড়তি কোনো আসলে চিন্তা করার কোনো কারণ দেখতেছি না। আমরা জাস্ট যে মিস্টেক গুলো করছি ওগুলো না করলে আমার মনে হয় যে জিনিসগুলো সবই ঠিক থাকবে। আর আমাদের যে নর্মাল টার্গেট, আমার মনে হয় যে কোনো টিমের এগেইনস্টে যত ভালো বোলিং অ্যাটাক হোক, আমাদের ব্যাটসম্যানরা ক্যাপেবল আমাদের টার্গেট অ্যাচিভ করার মতো। কিন্তু তার এই আত্মবিশ্বাস মাঠে দলের পারফরম্যান্সে ভালো কিছু যোগ করেনি, বরং যোগ করেছে দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে লজ্জার দিনটি। ক্যারিবীয়দের সাথে 58 রানে অল আউট হওয়ার পর দেশের সাবেক ক্রিকেটাররা এই ঘটনার কারণ বিশ্লেষণ করতে গিয়ে দলের পরিকল্পনা আর হোমওয়ার্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সাকিব একটি দৈনিকে তার কলামে বিভিন্ন মন্তব্য করেন সাবেক ক্রিকেটারদের নিয়ে। এতে চরম ক্ষোভ প্রকাশ করেন সাবেক 3 অধিনায়ক। একজন শিক্ষিত লোক হলে তার এরকম কথা বলার কথা না। সাকিব আল হাসান ডেফিনেটলি এটা কোনো প্রাইভেট প্রপার্টি না। এটা আমরাও খেলছি, আমরাও অধিনায়ক ছিলাম, আমরাও জান দিয়ে ক্রিকেট খেলছি বাংলাদেশের জন্য। এই বিষয়ে আমি একদম সম্পূর্ণ কথা পরে বলতে চাচ্ছি। ঠিক এই মুহূর্তে আমি মন্তব্য করতে চাচ্ছি না। তবে আমার অবশ্যই ভালো লাগেনি। আসলে যারা আগে খেলেছেন তাদের অনেক অবদান ছিল বলেই কিন্তু ক্রিকেট আজ এই অবস্থা আছে। তার নির্বোধ কেউ না হলে এরকম কথা লেখে না, কারণ আর কিছু উদ্ধত্ত যেটা প্রমাণ পেয়েছে তার কথার মধ্যে, যে ক্যাপ্টেনদের নিয়ে, সাবেক ক্রিকেটারদের নিয়ে। একজন অধিনায়ককে কেবল মাঠের ভেতরেই দায়িত্ব পালন করতে হয় না, বরং মাঠের বাইরে পারফরম্যান্স দিয়েও দলের জয়ে ভূমিকা রাখতে হয় বলে মত দিয়েছেন এই সাবেক ক্রিকেটাররা। তৌসিয়া ইসলাম, ATN বাংলা, ঢাকা। বিশ্বকাপ ক্রিকেটে আগামীকাল মুখোমুখি হবে আইসিসির 2 সহযোগী সদস্য কানাডা ও কেনিয়া। বেলা 3টায় দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। দুদলই তাদের তৃতীয় ম্যাচ খেলবে। এবারের বিশ্বকাপে আগের 2 ম্যাচে কোনো দলই জয় পায়নি, সে কারণে দুদলের লক্ষ্য টুর্নামেন্টে প্রথম জয় পাওয়া। এই ম্যাচকে মর্যাদার লড়াই হিসেবে দেখছেন কেনিয়া অধিনায়ক জিমি কমান্ডার। আর অন্যদিকে কানাডা পাকিস্তানের বিপক্ষে লড়াই করে হেরে যাওয়ার পর জয়ের স্বপ্ন দেখছে। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। ডক্টর ইউনূস পদ আঁকতে থাকতে চান না, সম্মানজনক বিদায় চান আদালতে আইনজীবীরা। রিটের শুনানি চলবে কালো। ইউনূস প্রতিহিংসার শিকার, মন্তব্য খালেদা জিয়ার।
লিবিয়া থেকে উদ্ধার করে আনার সময় গ্রিসের জাহাজ থেকে সমুদ্রে লাফিয়ে পড়ে নিহত অন্তত 3 বাংলাদেশি, গুরুতর আহত 29 জন, নিখোঁজ 18। ছাত্র নিহত হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রণক্ষেত্র অগ্নিসংযোগ গাড়ি ভাঙচুর। OneIleven ষড়যন্ত্রের সাথে জড়িতরা এখনো দলের মধ্যে সক্রিয়, তারা নানাভাবে পুরস্কৃত হচ্ছে অভিযোগ বিএনপি নেতাদের। এবং বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 6 রানের নাটকীয় জয় ইংল্যান্ডের, যুবরাজের অলরাউন্ড নৈপুণ্যে আয়ারল্যান্ডকে 5 উইকেটে হারালো ভারত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।